হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকেই আমাকে এখন কমেন্ট করতেছে যে আবার ইনবক্সে মেসেজ করতেছে যে ভাইয়া অনেকে মস্কো থেকে ডিপোর্ট হচ্ছে, অনেক স্টুডেন্ট, এটার কারণ কি? তো আমি আসলে সময় পাই না, আমার ইউনিভার্সিটি কাজ, বাসায় রান্না বান্না করে এগুলো সব কিছু মিলে, আবার কাজে যেতে হয়, সব কিছু মিলে না লাইফটা অনেক ব্যস্ত হয়ে গেছে, আমি যার কারণে ভিডিও বানাতে পারি না। আর আমি সত্যি কথা হলো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে। তো এর জন্য আমি যখন একটু হাঁটতে বের হই তখন একটু ভিডিও বানাই। তবে এখন একটু হাঁটতে বেরোলাম ওই সেম পার্কেই। এখন আর কোথায় যাব, ঘরে বোরিং হচ্ছিলাম, পড়াশোনা করতেছিলাম, তো বোরিং হচ্ছিলাম, এর জন্য ভালো একটু হেঁটে আসি। তো এখন সবার যেহেতু কোয়েরি, আসলে কথা বলতে বেশিক্ষণ সময় লাগবে না, 5-10 মিনিট কথা বললেই হবে। এর জন্য চিন্তা করলাম যে একটু একটু কথা বলি, সবাই যেহেতু একটু টেনশনে আছে তাই একটু কথা বলি। তো আমরা জানি যে আসলে রাশিয়াতে ডিপোর্টের পরিমাণটা বেশি, মানে রাশিয়া হচ্ছে অনেক স্ট্রিক্ট, ওদের ইমিগ্রেশন অনেক স্ট্রিক্ট, যার কারণে আসলে ডিপোর্টের পরিমাণটাও বেশি। আসলে অনেক দেশেই ডিপোর্ট হয়, তবে আসলে ওগুলো আসলে আমরা এত মাথায় নিই না, কারণ সচরাচর এত হয় না, কিন্তু রাশিয়াতে হয়। এখন এটার কারণ কি? তো আমি আজকে এটাই আলোচনা করব যে রাশিয়াতে আসার সময় আসলে একটা স্টুডেন্টের ডিপোর্ট কেন, একটা স্টুডেন্ট কেন ডিপোর্ট হতে পারে, কি কি কারণে ডিপোর্ট হতে পারে, এবং সেকেন্ডলি আলোচনা করব কি কি বিষয় মাথায় রাখলে, কি কি বিষয় নিয়ে তাকে ওই অনুযায়ী কাজ করলে তাকে ডিপোর্ট থেকে রক্ষা পাওয়া যাবে, আর কি ডিপোর্ট হবে না। এবং থার্ডলি আলোচনা করব আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স নিয়ে, ঠিক আছে? আমি যখন আসছিলাম তখন আমার কি এক্সপিরিয়েন্স ছিল সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কথা বলা যাক কেন একটা স্টুডেন্ট ডিপোর্ট হয়, কী কী কারণে ডিপোর্ট হয়, ওটা নিয়ে কথা বলি। তো প্রথমত কারণ হচ্ছে ইললিগ্যাল ইন্টেনশন। তো এখন ইললিগ্যাল ইন্টেনশন এটা আবার ইমিগ্রেশন কীভাবে বুঝে? তো আপনার যে আপনার ফোন দিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি কমেন্টস করেন ইউরোপে যাওয়ার জন্য বা আমেরিকাতে যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় আর কি, রাশিয়ার সাথে যেগুলো দেশে বর্ডার আছে, তো এগুলো দেশে যাওয়ার জন্য অনেকের সাথে কথা বলে যে ভাই রাশিয়া থেকে কি ইউরোপ মুভ করা যাবে কিনা, রাশিয়া থেকে বেলারুসে অন্য দেশে যাওয়া যাবে কিনা, এইসব নানান ধরনের আজেইরা চিন্তা ভাবনা নিয়ে আজেইরা কথা বলে। তো এগুলোও একটা কারণ। তো পরবর্তী আপনার কি কি বিষয় মাথায় রাখলে যে আসলে ডিপোর্ট হবে না, সেগুলো আমি আপনাকে পরের স্টেপে বলতেছি। আপাতত শুধু কি কি কারণে আপনার ডিপোর্ট হয় সেগুলো আগে বলি। তো এটা হচ্ছে একটা কারণ যে আপনি কারোর সাথে ইউরোপ যাওয়া নিয়ে কথা বলছেন। সেকেন্ড কারণ হচ্ছে, মনে করেন আপনি রাশিয়াতে কারো মাধ্যমে আসছেন, সেটা হচ্ছে এজেন্সি হোক বা কোনো স্টুডেন্ট হোক, যার মাধ্যমে হোক, আপনি নিজে নিজে করেন নাই, কারো মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসিজারগুলো করছেন। এখন আপনি ভিসা পাইছেন, সব কিছু পাইছেন, ইমিগ্রেশন আসছেন। এখন ইমিগ্রেশন অফিসার আপনি তাও মনে করেন টুকটাক যাও, ইউনিভার্সিটির নামটা মনে হয় জানতেন, কিন্তু মনে করেন সব কিছু নিজে করে দিচ্ছে, এখন মনে করেন ঘাবড়ায় গেছেন, আপনি ইউনিভার্সিটির নামটা ঠিক মতো বলতে পারেন না, তারপরে ইউনিভার্সিটি অ্যাড্রেস জিজ্ঞেস করলে বলতে পারেননি। তো তো মনে করেন এগুলো একটা কারণ হতে পারে, কারণ কি তখন তারা বুঝবে যে আপনি আসলে জেনুইন স্টুডেন্ট। কারণ কি একটা জেনুইন স্টুডেন্ট যদি তার ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটির অ্যাড্রেস সম্পর্কে না জানে, তাহলে সে আসলে স্টুডেন্ট না। সেটা আপনি ইমিগ্রেশনের অফিসার হিসেবে থাকলে আপনিও আসলে সেম জিনিসটাই ভাবতেন। দেন থার্ড কারণ হচ্ছে, ধরেন আপনি কারো মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন, আপনি সব কিছুই ঠিক আছে, কিন্তু কিছু পোলাপাইন আছে বেশি চালাক। তো মনে করে কি রাশিয়াতে কিছু ইউনিভার্সিটি আছে টিউশন ফি পরে দেওয়া যায়। তো এখন ছেলেটা মনে করেন টিউশন ফি পরে দিবে, এখন মনে করেন কারোর সাথে এজেন্সির সাথে হোক বা এখানে যারা স্টুডেন্ট থাকে কাউকে পরিশ্রম করায় কাজ করে নিছে, সব কিছু করে নিছে। এখন মনে করেন ওই ছেলে সাপোজ যখন ভিসা পাইছে, এখন ভাবছে কি আমি তো ভিসা পেয়ে গেছি, আমি এখন এজেন্সির টাকা দেই বা না দিই, আপনার ভিসা যেগুলো টাকা দেওয়ার কথা ছিল, আমি এখন টাকা না দিলে আমার আর কে কি করতে পারবো, আমি তো ভিসা পেয়ে গেছি। তো এইসব যে চালাক পোলাবানগুলো আছে, এগুলাই রাশিয়াতে এসে একটা বাস খায়, ঠিক আছে? বাস কিভাবে খায়? কারণ কি ইমিগ্রেশন থেকে আপনাকে যদি কেউ ক্লিয়ারেন্স না দেয়, মানে আপনি যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, সাপোজ এখন আপনি যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন, সে যদি ইউনিভার্সিটিকে বলে যে তুমি ক্লিয়ারেন্স দিও না, বা আপনি তাকে ইনফর্ম কইরা আসেন নাই, তো সে তো আর জানে না, সে তো আর ইউনিভার্সিটিকে বলে নাই যে আপনি আসবেন, বা ইউনিভার্সিটিও জানে না যে আপনি আসবেন। তো ইমিগ্রেশনে আপনার সম্পর্কে
যে আপডেট দেওয়ার দরকার সেই আপডেটটা ইমিগ্রেশনে থাকবে না। তো যার কারণে ওরা যখন এটা ডাটাবেজে দেখবে তখন আপনার ইনফরমেশন পাবে না, তখন আপনি ডিপোর্ট হইতে পারেন। তখন আপনার ইউনিভার্সিটিকে যদি কল দেয়, আপনার ইউনিভার্সিটি বলবে কি এমন স্টুডেন্ট তো আমার ইউনিভার্সিটি আজকে আসার কথা না, কারণ কি আমাকে তো কেউ ক্লিয়ারেন্স দেয় নাই। আর যদি আপনি যদি সেলফ অ্যাপ্লিকেন্স হয়ে থাকেন তাইলেও হচ্ছে ইউনিভার্সিটি জানাইতে হবে, আপনি তো কারো জানানোই নেই। তো কিছু না জানানোর কারণে হচ্ছে ডিপোর্ট হতে পারে, ঠিক আছে? এটা একটা কারণ। কারণ হচ্ছে ধরেন আপনি ভিসা পাইছেন, এখন রাশিয়ার কিছু ইউনিভার্সিটিগুলোতে আপনার হচ্ছে 45 দিন অথবা 30 দিন অথবা হচ্ছে আপনার 25 দিন এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে এক এক ইউনিভার্সিটি। যেমন আমার ইউনিভার্সিটিতে বলে যে মিনিমাম 45 দিন আগে ইউনিভার্সিটিতে আসতে হবে। 45 দিনের আগে আসলে ওদেরকে জরিমানা করতে হয়। কারণ কি ওরা হচ্ছে ভিসা, আমরা জানি যে আসলে এম্বাসি থেকে 3 মাসের ভিসা দেয়। এখন আমরা এখানে আসলে আমাদেরকে সেটা 1 বছরের ভিসা এক্সটেনশন করে দেয়। তো এর জন্য এই ইউনিভার্সিটি ভিসা এক্সটেনশনের জন্য সেটা আসলে সময় চায় হচ্ছে আপনার 45 দিন আগে আসতে বলে, যাতে স্টুডেন্ট সব কিছু করে, মেডিকেল করতে হয়, অনেক কিছু করতে হয়, তো এগুলো যাতে সব কিছু করে যাতে ভিসাটা এক্সটেন্ড করতে পারে, তো এর জন্য সময় নেয়। কিন্তু অনেকে আছে লাস্ট মুহূর্তে গিয়ে ভিসা পায়, লাস্ট মুহূর্তে মনে করেন এই তো ফ্লাইটে উঠে, তো মানে ভিসার মেয়াদ আছে 10 দিন 12 দিন, এরকমও মানুষ আছে। তো ওই সব পোলাপান তখন তো যখন ল্যান্ড করে তখন আসলে কি ইউনিভার্সিটি বা হচ্ছে ইমিগ্রেশনও বুঝে যে ওর তো আসলে ভিসা এক্সটেনশন এখন সম্ভব না, কারণ ওর তো মেডিকেল করতে আরও অনেক কিছু করতে আরও অনেক দিন টাইম লাগবে। তো ও কিভাবে ভিসাটা এক্সটেনশন হবে, তখন কি হয় আপনাকে আলটিমেটলি ওরা দেশে পাঠায়, রিটার্ন ফ্লাইটে পাঠায় দেয়, কারণ কি আপনার ভিসা এক্সটেনশন সম্ভব না। আর আপনি 3 মাসের ভিসা নিয়ে তো আর এখানে স্টেও করতে পারবেন, তো আপনাকে আলটিমেটলি দেশে ব্যাক করায় দেয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা। তো অনেক ঠান্ডা, শুধুমাত্র আপনাদের সাথে একটু কথা বলার জন্য একটু হাঁটতেছি, আমি বাসায় চলে গেছি, আমার হাত জমা যাচ্ছে, আমি গ্লাভসও নিয়ে আসিনি। তবে মনোযোগ দিয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আশা করি এরপর থেকে কোনো স্টুডেন্ট ডিপোর্টই হবে না, যদি ভিডিওগুলো দেখে আর হচ্ছে মাথার মধ্যে রাখে যে না এগুলো করা যাবে না, এগুলো করতে হবে, মাথায় শুধু রাখবে। তো এবার কথা বলা যাক, আপাতত এগুলাই হচ্ছে মেইন কারণ আসলে ডিপোর্ট হওয়া। এখন কথা বলি হচ্ছে কি কি বিষয় আপনার মাথায় রাখলে ডিপোর্ট হবেন না, তো এটা নিয়ে এখন একটু কথা বলি। তো প্রথমত আপনি যখন রাশিয়া আসার জন্য ফ্লাইটের টিকিট কাটবেন, আপনি ভাই ইউরোপ নিয়ে কথা বলছেন নাকি আমেরিকান নিয়ে কথা বলছেন, নাকি আসলে ইউরোপে যাবেন নাকি অবৈধ যাবেন, কি করবেন না করবেন এটা আসার পরে বোঝা যাবে। তো প্রথমত আপনি কার সাথে কি কথা বলছেন, রাশিয়াতে এন্ট্রি নেওয়ার আগে ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি যা মন চায় করেন, কিন্তু ইমিগ্রেশন ক্রস করার আগে এই সব মেসেজ ইউটিউবে সার্চ করা, রাশিয়া টু ইউরোপ, রাশিয়া টু এইটা, রাশিয়া টু সেইটা, হাউ টু গেট আ ভিসা, ইউরোপিয়ান ভিসা, হ্যান ত্যান, এইসব মনে করেন সার্চ যেগুলো দিচ্ছেন হিস্টোরি, এগুলো করবেন ডিলেট। তারপরে মনে করেন যত মানুষের সাথে কথা বলছেন এগুলা মেসেজ করবেন ডিলেট। গুগলে যত সার্চ করছেন ইউরোপ নিয়ে বা ইউরোপের গ্রুপেগুলোতে আছেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন ইউরোপ নিয়ে, সেগুলো করবেন ডিলেট। ফোন ফুললি ফ্রেশ করে, আবার সব ফ্রেশ করবেন না, সব কিছু ফ্রেশ করলে আবার কি হবে, ওরা বুঝবে যে ও মনে হয় এগুলা করার জন্য ও মনে হয় অনেক জায়গায় কথা বলছে, এর জন্য ফোন মনে করে রিসেট করে চলে আসছে। এগুলা করবেন না, তাইলে বোঝাই যাবে সব কিছু। আপনি কি করবেন, একটা করে যেগুলো হচ্ছে মনে হতে পারে যেগুলা ইস্যু হতে পারে সেগুলো করবেন ডিলেট। হ্যাঁ, তাইলেই হবে। এই হচ্ছে একটা সলিউশন। পর আপনি হচ্ছে যার মাধ্যমে রাশিয়া আসতেছেন, যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতেছেন তাকে আপনি জানায় আসেন, আরে ভাই আপনি হচ্ছে তাকে খাটায় নিয়ে কষ্ট করে আসছেন, কষ্ট করে ভিসা পাইছেন, সে আপনার জন্য কষ্ট করছে, তো আপনি ওনার তো প্রাপ্য বেনিফিটটা দিবেন। আপনি তার সাথে বিট্রে করার কি দরকার, তাকে টাকা ফাঁকি দেওয়ার কি দরকার? অনেকে আছে ভাই টাকা দেয় না, কষ্ট করার নিচে টাকা দেয় না, কেন? দরকার নাই তো। আপনি যদি এতই পারেন তা নিজে করেন, আপনি নিজে সেই ইউনিভার্সিটির সাথে ইনফর্ম করেন,
তো যারা দিয়েই কাজ করান, এজেন্সিতে করান, আর বড় ভাইকে দিয়ে করান, ছোট ভাইরে দিয়ে করান, যারা দিয়ে করান, যাকে দিয়ে করাবেন তার কষ্টের টাকা তাকে দিবেন, তাকে ইনফর্ম করে আসবে, সে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। দেন আর যদি নিজে সেলফ অ্যাপ্লিকেন্ট হন তাহলে ইউনিভার্সিটিকে ইনফর্ম করবেন, আমি এত তারিখে আসতেছি, তুমি আমার ইমিগ্রেশনে জানায় দিও আমি যা আসবো এই তারিখে, আপনি তাকে ফ্লাইট টিকিটটা পাঠিয়ে দেবেন। তো এটা করবেন। আর ইমিগ্রেশনের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বলবেন যে ডাটাবেজে যাতে এটা আপডেট করে দেয় আর কি, আপনি ইউনিভার্সিটিকে এটা বলবেন, আর ইউনিভার্সিটিকে আপনার ফ্লাইটের টিকিট আর টিকিটটা আপনি পাঠিয়ে দিবেন, আর ভিসার কপিটা আর পাসপোর্টের কপিটা পাঠিয়ে দিবেন। ওকে। আর হচ্ছে সেকেন্ড আরেকটা কথা, আপনি চাইলে ইন্টারন্যাশনাল যে অ্যাডমিশন হেড আছে তার নাম্বারটা আপনি রাখতে পারেন, কারণ হচ্ছে তার পার্সোনাল নাম্বারটা রাখলে কি হবে, অনেক সময় ছেলে পেলে রাত্রেবেলা ল্যান্ড করে, হ্যাঁ, রাত্রেবেলা ল্যান্ড করার কারণে ইউনিভার্সিটি বন্ধ থাকলে অনেক সময় ইউনিভার্সিটিকে ফোন দেওয়া পায় না, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাডমিশন হেডের যদি পার্সোনাল নাম্বার থাকে তাহলে আর ইমিগ্রেশন কন্ট্যাক্ট করতে, ইমিগ্রেশন অফিসারের কন্ট্যাক্ট করতে আর কোনো প্রবলেম হয় না। তো এটা হচ্ছে একটা সলিউশন। তো আশা করি এগুলো যদি মাথায় রাখেন তাইলে আর কোনো প্রবলেম হবে না, এটাই হচ্ছে সলিউশন। আর হচ্ছে এবার কথা বলি আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স নিয়ে। আমার ইমিগ্রেশন ভাই কোনো প্যারাই ছিল না, আমি যদিও সেলফ অ্যাপ্লিকেন্ট ছিলাম, কারো মাধ্যমে অ্যাপ্লাই করে নিজেই আসছি, তাও আমি কোনো প্যারা খাই না। ইভেন অনেকে বলে যে রাত্রেবেলা ল্যান্ড করলে নাকি প্রবলেম হয়, রাত্রেবেলা ডিপোর্ট করলে নাকি রাত্রেবেলা ল্যান্ড করলে নাকি ডিপোর্ট করে, বা এটা একটা ফালতু কথা। রাত্রেবেলা ডিপোর্ট করে, রাত্রেবেলা যদি ল্যান্ড করলে ডিপোর্টই করতো তাহলে ইমিগ্রেশন বন্ধ করে বাসায় গিয়ে সবাই অফিসাররা ঘুমাইতো, ইমিগ্রেশন ওপেন করে চুপ করে বসে থাকতো, এই জায়গায় কাজ করতো না, বাসায় গিয়ে ঘুমাইতো ওই টাইমে রাত্রেবেলা। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটও বন্ধ করে দিত, যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট রাত্রেবেলা মস্কোতে ল্যান্ড করবেন, এইসব আজাইরা কথা। আমি নিজেই রাত্রের 2:30 বাজে ল্যান্ড করছি, ঠিক আছে। এখন আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি রাত্রেবেলা 2:30 বাজে ল্যান্ড করলাম, আমি রাশিয়ানদের সাথে হাঁটতে হাঁটতে আসলাম। এখন আইসা লাইনে দাঁড়ায় কাউন্টার বেশি একটা ছিল না, ভিড় ছিল না। দাঁড়ানোর পর আমি হচ্ছে মনে হয় 6 নম্বরে ছিলাম। তো দাঁড়ানোর পর আমি গেলাম, কারণ আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি। পরে আমি আমার ফুল নাম বললাম। ফুল নাম বলার পর তো পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি পারপাসে আসছো। পরে আমি বললাম স্টাডি। ও আসলে পরবর্তীতে আমি যখন স্টাডি বলছি তখন ও আমাকে কনফিউশন করার জন্য, আমি ধরতে পারছি ও আমাকে কনফিউশন করতেছে, ও আমাকে বলতেছে হোয়াট, আর কি এমনভাবে বলছে আর কি আমি আসলে ওর আমার ভিসাতে মনে অন্য কিছু আছে, যার কারণে ও আমার অ্যান্সারটা শুনে অবাক হয়েছে, ও আমাকে এটা বুঝাইতে চাইছে। পরবর্তীতে আমি যখন আবার বললাম যে স্টাডি, পরে ও আবার বলতেছে হোয়াট, মানে ও আমাকে এগেইন আমাকে কনফিউশন করলো যে আসলে আমি অ্যান্সার চেঞ্জ করি কিনা। কিন্তু ভাই আমি তো মনে করেন আমার ভিসা তো আমার মুখস্থ, কোন জায়গায় কি লেখা আছে, কোনো মিস্টেক হওয়ার কোনো কারণই নেই, আর আমি কনফিডেন্স ছিলাম, কোনো প্রবলেম ছিল না। আমি এগেইন বললাম স্টাডি, দেন ও বললো ইটস ওকে। পরে বলতে তোমার ইউনিভার্সিটির নাম কি, পরে বললাম এইটা। পরে বললো তোমার ইউনিভার্সিটি তো মস্কোর বাহিরে, তুমি মস্কো থেকে কিভাবে যাবা, তোমার তো 3-4 ঘন্টা জার্নি আছে, কিভাবে যাবা। আমি বলছি আমি ট্রেনে যাব। পরে বলছো ওকে। তারপরে আমার জিজ্ঞেস করছে যে তোমার কি ইন্টারন্যাশনাল, তোমার কি মস্কো থেকে ফ্লাইট টিকিট কাটা আছে কিনা। আমি বলছি না কাটা নেই, আমি ট্রেনেই যাবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। এতটুকু পরে আমাকে বলতেছে যে একজন অফিসার একজন আসবে লেডি, তো তুমি ওনার সাথে যাবা, তুমি ওনার সাথে গিয়ে তুমি একটু উনি তোমাকে যা যা ইনস্ট্রাকশন দিবে তা করবে। আমি বলছি ওকে ফাইন। দেন আমার পাসপোর্টটা কি করলো, ওই লেডি অফিসারের হাতে দিল, আর লেডি অফিসারটা আমারে বলতেছে চলো। পরে আমি তার সাথে গেলাম, সে আমার এক জায়গায় বসাইলো, সে আমার 1 ঘন্টা বসায় রাখছে। আমি তো টেনশন যে কি আল্লাহ, কি 1 ঘন্টা ধরে বসায় রাখছে কেন। কারণ কি আমি ভাই সবকিছু ক্লিয়ারেন্স আমার নেওয়া ছিল, আমি ইমিগ্রেশন অফিসারের কাছে আমি যতটুকু জানি সবকিছু দেওয়া ছিল। কারণ আমি ইউনিভার্সিটির যখন আমি দুবাই আসি তখনও জানাই, যখন আমি ঢাকা থেকে তো ফ্লাইটে উঠবো তার আগেও আমি ইনফর্ম করি, মানে স্টেপ বাই স্টেপ আমি ইন্টারন্যাশনাল হেডকে জানি। কারণ ইন্টারন্যাশনাল হেডের সাথে আমার একটা কমিউনিকেশন ভালো ছিল, আমি ওরে সবকিছুই জানাইতাম। তো পরবর্তীতে আমি যখন ওনারে জানাইলাম, ওনাকে জানাইছি, তার কারণে আমার এত টেনশন ছিল না। কিন্তু তাও ভাই একটু চিন্তা ছিল, ভাই 1 ঘন্টা ধরে বসায় রাখছে, আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠলে আমি তো ট্রেনে উঠে ঘুম দিব, যেহেতু অনেক জার্নি করে আসছি। পরে 1 ঘন্টা নাকি 1 ঘন্টা 20 মিনিট পর ডাকাইলো, একটা রুমে নিল। পরে আমাকে কোনো কোশ্চেন করার আমি কোনো চান্সই দেয়নি,
আমি বলছি যে ডিরেক্ট আমি যখনই গেছি আমাকে ডাক দিছে, চেয়ারে বসতে বললো বসো। তখন আমি বলছি যে আমার যে ইন্টারন্যাশনাল হেড অফিসার আছে ম্যাম, ওনার নাম এলেনা, উনি আপনার সাথে কথা বলবে, আর উনি আপনার সাথে কথা বলতে চাইছে। উনি আমাকে, আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন আমাকে একটা ভয়েস টেক্সট পাঠাইছে, বলছে যে আমাকে যদি কোনো পুলিশ অফিসার আটকায় তাহলে আমি যাতে ভয়েসটা তার সামনে প্লে করি। পরে আমি আমার ফোন বের করে তার সামনে ভয়েসটা প্লে করছি। এখন ওই ভয়েসে বলা ছিল যে হাসান, তোমাকে যদি কেউ আটকায়, ইমিগ্রেশন অফিসার কোনো পুলিশ অফিসার আটকায়, তাহলে তুমি আমার নাম্বারটা তাকে প্রোভাইড করবে, এই কথাটা বলা ছিল। তখন আমি কি করব, ওই ভয়েস মেসেজটা প্লে করার পর সে কি করলো, ওই নাম্বারটা লিখলো। কারণ কি আমার ফোনে তো ওয়াইফাই ছিল না, মস্কোতে কি করলো, ওর যে ওয়াইফাই, ওদের সাথে আমারটা আর কি ওয়াইফাইটা কানেক্ট করছিল, কানেক্ট করে ভয়েস প্লে করে পরে ও কি করলো, নাম্বারটা লিখে আমার যে হোয়াটসঅ্যাপ দিয়ে কি করলো, ম্যামকে কল দিল। এখন ম্যামকে আমার আবার বলা ছিল যে আমি রাত্রে ম্যাম 2টা বাজে ল্যান্ড করব, একটু কম বেশি হতে পারে, তবে 2টা বাজে ল্যান্ড করব, সম্ভাবনা বেশি, কারণ আমার টিকেটে 2টা বাজেই ছিল ল্যান্ড করার টাইমটা। তো আমি বলছি ম্যাম একটু অ্যালার্ট থাকেন, কারণ কি ইমিগ্রেশন অনেক ঝামেলা করে, তো আপনি যদি একটু অ্যালার্ট থাকতেন তাহলে ভালো হতো। উনি বলছে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তো ফোনটা একটার জায়গায় 2টা রিং হওয়ার সাথে সাথেই উনি ফোনটা রিসিভ করছে। পরে আমাকে বলছে যে হাসান কথাটাই উচ্চারণ করছে, কিন্তু তখনই রাশিয়ান ভাষায় আর কি পুলিশ অফিসার কথা বলা শুরু করছে। তখন ওনার সাথে কথা বললো, ফোনটা লাউডে ছিল। পরে এখন তার পরবর্তীতে তারা কি আলোচনা করছে, আমি তার রুস্কি বুঝি না, তারা কি আলোচনা করছে জানি না, শুধু ম্যামকে শুনলাম যে দা মিনস ইয়েস, নিয়ে এগুলো বলতেছিল, খারাসো নানান কিছু এগুলো বলতেছিল। আমি বুঝতেছিলাম যে ইউটিউবে একটু দেখছিলাম যে দা মানে ইয়েস, নিয়ত মানে নো, খারাসো মানে গুড। তো এগুলো আলোচনা করতেছিল। পরবর্তীতে ওরা 4-5 মিনিটের মতো কথা বললো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখলো, ইউনিভার্সিটি নাম্বার লিখলো, ইউনিভার্সিটি যে ইন্টারন্যাশনাল হেডের সাথে কথা বলে তার নামটা লিখলো, আমার ফুল নেমটা লিখলো, লিখা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওরা লিখা রাখছে। লিখে আমাকে বলে তোমার কাছে কত ডলার আছে? আমি বললাম যে $3800। পরে বলতেছি ওকে দেখাও। পরে বের করলাম, পরে আমার বলতেছে গুনো। পরে আমি গুনলাম, গুইনা ও দেখি $67 কম লিখছে। আমার কাছে কিছু আবার ভাঙতি ডলারও ছিল, ও কম লিখছে। আমি বলছি যে স্যার এটা তো কম লিখছেন, এটা তো এটা হবে। পরে বলি নো প্রবলেম, তুমি একটু ওয়েট করো, তুমি বাহিরে গিয়ে বসো, আধা ঘন্টার মতো আধা ঘন্টা সময় লাগবে, আমি তোমাকে মাইগ্রেশন কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে আধা ঘন্টাও লাগে না, 20 মিনিটের মতো লাগছে, আমাকে ডাক দিয়ে নিয়ে আমাকে মাইগ্রেশন কার্ড দিল। পরে আমি বের হয়ে গেলাম। তো এটাই ছিল আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। তো এগুলো নিয়ে আসলে কোনো টেনশনের কোনো কারণ নেই, জাস্ট শুধু ইউনিভার্সিটির সাথে কন্ট্রাক্ট রাখবেন, আর যার মাধ্যমে আসছেন তার সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, তাকে ঠকানোর চেষ্টা করবেন না, তাইলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর নজর রাখবেন যাতে ভিসার মেয়াদ থাকে, ঠিক আছে, ভিসার মেয়াদটা যাতে 40-45 দিন থাকে, আর ফোনটা ক্লিয়ার করে আসবে, এগুলো মাথায় রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার হাত জমে যাচ্ছে, আমি হোস্টেলে যাই। আমার জন্য সবাই দোয়া করবেন, কোনো হেল্প লাগলে মেসেজ করবেন, আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ডেসক্রিপশন বক্সে থেকে আমি মেইল করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, বাই বাই।